2014 সাল থেকে নরেন্দ্র মোদী কি পরাধীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? তাহলে এটা ধরতে হবে যে নরেন্দ্র মোদী পরাধীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং বিগত 1 বছর ধরে উনি স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। আরএসএস চেষ্টা করছে এইভাবে ওদের যে ব্যর্থতা, ওদের দালালির ইতিহাসটাকে লোকানো। দালালির ইতিহাসটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের আন্দামানের সেলুলার জেলে, যেখানে কিন্তু আমরা আরএসএসের লোকেদেরকে দেখতে পাই না, মুছলেখাওয়ালা একটা লোককে দেখতে পাই। আমরা দেখতে পাই ইতিহাসের, আমরা যদি ইতিহাস খুঁজি 250 বছরের পরাধীনতার ইতিহাস, সেখানে আরএসএসের যতগুলো লোক আছে এবং তাদের যারা গুরু, তাদের যারা মাথায় ছিল, তাদের নক্কারজনক ভূমিকা আমরা দেখতে পাই 47-এর আগে। 2014 সালে আমরা জানলাম যে ভারত স্বাধীনতা লাভ করেছে 2014 সালে। তো তাহলে পরে যে বইগুলো ছাপানো হয়েছিল ইতিহাসে সেগুলো ফেরত দিয়ে আবার নতুন করে বই ছাপাতে হবে। তো ওনাদেরকে একটা কমিটি বানাতে হবে, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি এবং তাদের যে সাঙ্গপাঙ্গ আছে। আমরা এটা জানতে চাই যে ভারত আসলে স্বাধীনতা কবে লাভ করেছে, কারণ এতগুলো স্বাধীনতা আমরা লাভ করেছি যে আমরা বুঝতে পারছি না কোনটাকে আমরা স্বাধীনতা হিসেবে দেখব। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিজেপির বাসনা এবং ভারতবর্ষ দুটো আলাদা জিনিস, এটা প্রথমে বুঝতে হবে। ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয় তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিজেপি কোটি কোটি টাকা 10 বছর ধরে খরচা করছে। যদি ভারত হিন্দু রাষ্ট্র হয়ে যেত তাহলে তো আমার টাকা খরচা করার প্রয়োজন পড়তো না। টাকাটা খরচা করা হচ্ছে কেন? কারণ ওটা নয়, ওটাকে করাতে হবে, ওটাকে আর্টিফিশিয়ালি করাতে হবে। প্রাকৃতিকভাবে ভারতবর্ষ যে বহু ধর্মের সমাহার, এটা আজকে নয়, হাজার হাজার বছর ধরে আমাদের এখানে বিভিন্ন মানুষ এসছে, বিভিন্ন মতাদর্শের মানুষ এসছে, বিভিন্ন ভাবধারার মানুষ এসছে এবং সকলে এখানে একসঙ্গে বসবাস করেছে, দীর্ঘদিন ধরে থেকেছে। আজকে বিজেপি আরএসএস চেষ্টা করছে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছে এবং 2014 সালে ক্ষমতা আসার পর থেকে চেষ্টা করছে এটাকে এক রাষ্ট্র, এক ধর্ম, এক ভাষায় পরিণত করতে। কিন্তু তারা যে ব্যর্থ তার প্রমাণ 10 বছর ক্ষমতায় থাকার পরে তাদের সিট সংখ্যা বাড়েনি, তাদের সিট সংখ্যা কমেছে। তারা যে 2024-এর লোকসভায় যে মেরুকরণের রাজনীতি তারা করেছে, সেটাকে যে নস্যাৎ করে মানুষ যে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটা তার প্রমাণ হচ্ছে 240। এবং বিজেপি যে প্রতিদিন টাকা, গ্যালন গ্যালন টাকা যে টিভি চ্যানেল কিনেছে, আজকে বিভিন্ন কর্পোরেটের টাকা ছড়িয়েও আজকে ভারতবর্ষকে তারা সাম্প্রদায়িক হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারেনি। এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। ভারত কি বিজেপির বাসনা, সেটা তো ছিল, আছে, থাকবে, কিন্তু ভারতকে কোনোদিনও তার চরিত্র বিজেপি পাল্টাতে পারবে না। যেটা 10-এ হয়নি সেটা 100-তেও হবে না। এত মানুষের রক্ত দিয়ে 1987 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, সেটা কি অবমাননা করলেন? স্বীকারই না, ওরা তো না, ওরা স্বীকার করবে না। তার কারণ হলো এত কোনো স্বাধীনতা সংগ্রামী নেই। স্বাধীনতা কারণ 47-এর 15ই আগস্ট নিয়ে ওদের সমস্যা। ওরা কখনো বলছে এটা আমাদের স্বাধীনতা দিবস, কখনো বলছে ওটা আমাদের স্বাধীনতা দিবস। তার কারণটা কি? কারণ 1947-এর 15ই আগস্ট ভারত যে স্বাধীন হয়েছে 250 বছরের পরাধীনতা ভেঙে, সেইখানে বিজেপি আরএসএসের একটি লোকও নেই। আমাদের ইতিহাস বই ঘাটলে একটা নামও আমরা খুঁজে পাবো না। উল্টো দিকে আমরা কি দেখি? আমরা দেখেছি মুছলেখা দিয়ে ছাড়িয়ে ব্রিটিশের দালালি করতে। এমনকি আমরা শ্যামাপ্রসাদেরও ইতিহাস ঘাটলে দেখব সেখানে বহু জায়গায় সে ব্রিটিশদের সাহায্য করেছে। সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলেন তখন সাহায্য করেছেন, আন্দোলনকারীদের ধরিয়ে দিয়েছেন, আরও অনেক বিষয় হয়েছে। তো তাদের যে দালালির ইতিহাস আছে, এই দালালির ইতিহাসটা তো তারা চায় না সামনে আসুক। তাই জন্য তারা এই 2024-এর যে আমাদের রাম মন্দিরটা আদৌ রামের জন্মভূমি যেখানে, সেখান থেকে বহুদূর গিয়ে তৈরি করা হয়েছে, সেইটাকে তারা চাইছে যে এইটা আমাদের স্বাধীনতা দিবস। তাহলে 2014 সাল থেকে নরেন্দ্র মোদী কি পরাধীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? তাহলে এটা ধরতে হবে যে নরেন্দ্র মোদী পরাধীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং বিগত 1 বছর ধরে উনি স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। এটা হবে না। দেখুন, আরএসএসের কাজ হচ্ছে ঘেঁটে দেওয়া। আরএসএসের কাজ হচ্ছে, ওরা খুব ভালোভাবেই জানে কি হয়েছে না হয়েছে। ওরা চেষ্টা করছে এইটাকে সামনে রেখে ভারতের ইতিহাসটাকে পাল্টে দেওয়া, মুছে দেওয়া। ওরা চেষ্টা করছে। আপনি যদি অতীতে দেখেন ভারতবর্ষের বিগত 10 বছরে
যে কাজটা আরএসএস করেছে সেটা হচ্ছে আমাদের ইতিহাসকে নষ্ট করা, বিজ্ঞান চর্চাকে নষ্ট করা, ভুলভাল লোকেদেরকে ইনস্টিটিউটের মাথায় বসানো, বারবার করে ভুল, আজকে ফেক নিউজ আমাদের ইতিহাস হয়ে গেছে, সিউডো নিউজ আমাদের ইতিহাস হয়ে গেছে, সিউডো সায়েন্স আমাদের বিজ্ঞান হিসেবে চর্চা করানো হচ্ছে। আজকে আইআইটিগুলোকে টাকা খরচা করানো হচ্ছে এইটার জন্য যে গোমূত্র থেকে কিভাবে মানুষ উপকার পেতে পারে। আমাদের আইআইটিগুলো আজকে আমরা এই পৃথিবীতে আমরা বলি বিশ্বগুরু হচ্ছে ভারত। তো বিশ্বগুরু যখন আমার ভারত হচ্ছে, আমার উল্টো দিকে পাশের রাষ্ট্র চীন, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেমিকন্ডাক্টর নিয়ে সে লক্ষ কোটি টাকা খরচা করছে, এবং পৃথিবীতে সবাই যেখানে আমাদের একটা টেকনোলজি রেস চলছে, সেখানে ভারতবর্ষের যে প্রধান যে গবেষণাগারগুলো, সেখানে সরকার কি গবেষণা চাইছে, যে গোমূত্র দিয়ে গবেষণা। ইতিহাসে ফিরুন, ইতিহাসে ভুলভাল জিনিস পড়ানো হচ্ছে, যে জিনিসের ভিত্তি নেই। আমি তো যা ইচ্ছা বলতে পারি, কিন্তু আমাকে তো তথ্য দিয়ে প্রমাণ করতে হবে আমার কথা। তাদের কোনো তথ্য নেই। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যদি আমার এখন ইতিহাস বইয়ের লেখক হয়ে যায়, তাহলে কি করে হবে? আরএসএস চেষ্টা করছে এইভাবে ওদের যে ব্যর্থতা, ওদের দালালির ইতিহাসটাকে লোকানো। দালালির ইতিহাসটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের আন্দামানের সেলুলার জেলে, যেখানে কিন্তু আমরা আরএসএসের লোকেদেরকে দেখতে পাই না, মুছলেখাওয়ালা একটা লোককে দেখতে পাই। আমরা দেখতে পাই ইতিহাসের, আমরা যদি ইতিহাস খুঁজি 250 বছরের পরাধীনতার ইতিহাস, সেখানে আরএসএসের যতগুলো লোক আছে এবং তাদের যারা গুরু, তাদের যারা মাথায় ছিল, তাদের নক্কারজনক ভূমিকা আমরা দেখতে পাই 47-এর আগে। আজকে আর কয়েকদিন পর 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই সুভাষচন্দ্র বসু, দেশনায়ক সুভাষচন্দ্র বসু বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে, তুমি যদি তোমার এই নোংরা রাজনীতি বাংলায় ঢোকাও, আমি আমার ছেলেদেরকে নির্দেশ দেব, যেখানে তুমি প্রোগ্রাম করবে ঢিল ছুঁড়ে মাথা ফাটিয়ে দিতে সেখানে। এটা কিন্তু ঘোষিত স্টেটমেন্ট ছিল, তার কোনো লুকিয়ে বলেনি। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির লোকেরা করেছিল, এবং তার যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের লোকেরা আছে ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। বুকের পাটা থাকলে বিজেপির কোনো লোক স্টেজে দাঁড়িয়ে কথা বলুক। আজকে তারা সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজনীতি করে, কিন্তু সেই রাজনীতিকে কখনো উল্লেখ করে না যেখানে সুভাষচন্দ্র বসু শ্যামাপ্রসাদকে হুমকি দিয়ে বলেছিল, এখানে তোমার নোংরা রাজনীতি ঢোকাবে না, আমরা কিন্তু ঢুকতে দেবো না। এই যে পুরো ইতিহাসটা ওরা চায় যে মডার্ন হিস্ট্রির যে বইটা আমাদের, সেটাকে গঙ্গার জলে ফেলে দিতে এবং নতুন করে একটা বই লিখতে। তার জন্য এইসব কাজ তো করতেই হবে। রাহুল সিনহা কয়েকদিন আগেই একটা মিডিয়া সাক্ষাৎকার জানাচ্ছেন যে স্বামী বিবেকানন্দ রূপ নরেন্দ্র মোদী, কী বলবেন? কিছুদিন আগে রাহুল সিনহা তো স্বামী বিবেকানন্দকে নিয়ে গীতা জয়ন্তীর সময় না, গীতা এখানে একটা প্রোগ্রাম হয়েছিল না, সেখানে বলেছিল যে সেখানে বলেছিল যে স্বামী বিবেকানন্দ গীতাকে ছোট করেছে। ওনার স্বামী বিবেকানন্দকে উনি কী চান, উনি মানে বুঝতে পারছেন না। উনি ফুটবলের মতো নিজেই ড্রিবল করছেন, কখনও চাইছেন ভালো হিসেবে দেখাতে, কখনও খারাপ হিসেবে দেখাতে। সত্যি কথা বলতে গেলে স্বামী বিবেকানন্দ এবং সুভাষচন্দ্র ওদের ন্যারেটিভে সেট করে না। স্বামী বিবেকানন্দ এবং সুভাষচন্দ্র বসু তারা যে কথাগুলো বলে গেছেন, সেগুলো আরএসএস, সেগুলো বিশ্ব হিন্দু পরিষদ, সেগুলো বিজেপির সঙ্গে খাপ খায় না। ওরা চেষ্টা করছে গল্পের মধ্যে ঢোকাতে, কিন্তু ঢোকাতে পারছে না। স্বামী বিবেকানন্দের কোনো কথায়, কোনো বাণীতে কিন্তু সে এক রাষ্ট্র এক ধর্মের কথা বলেনি। আমরা রামকৃষ্ণ মিশনের যে মিশনটা দেখি, ঠিক আছে, সেখানে যত মত তত পথের কথা বলা আছে। রামকৃষ্ণ পরমহংসের বইয়ের মধ্যে লেখা আছে তিনি সকল ধর্মের সঙ্গে কাজ করেছেন, ঠিক আছে। কিন্তু এই অংশগুলো কিন্তু ওরা লুকিয়ে রাখে, এই অংশগুলোকে লুকিয়ে রাখে। তারা কখনো কখনো চেষ্টা করে স্বামী বিবেকানন্দর জন্মদিন পালন হাইজ্যাক করতে, কিন্তু তারা হাইজ্যাক করতে পারে না। কিন্তু যখনই হাইজ্যাক করবে তখনই তো তার অন্য কথাগুলো চলে আসে। সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রেও হয়। তো আগে রাহুল সিনহা ঠিক করুক সে কী চায়, বিবেকানন্দকে ভালো হিসেবে দেখে নাকি খারাপ হিসেবে দেখে, সেটার আগে তো প্রশ্নের উত্তর দিতে হবে।